নতুন ঘরের চৌকাঠে খুশি জাল বেছানো হয়েছিল, কিন্তু অতীতের পাপ তার ভয়ঙ্কর রূপ দেখালো। যেই রাস্তায় রক্ত বইছিল সেই ছায়ায় ফেরত এলো। যাকে প্রেমের প্রতীক বলেছিল সেই কাল হয়ে ছেয়ে গেল। হাতে বানানো মূর্তি সব খেলা শেষ করলো। শূন্যতায় হয়ে যাওয়া চিৎকার যখন কর্মের হিসাব আনল। শহরের কিনারায় একটা পুরনো শুনশান ঘর ছিল, যার সামনে একটা কার এসে দাঁড়ালো। এই জায়গাটা একটু অদ্ভুত রকমের, আর আশেপাশে বেশি ঘর দেখা যাচ্ছিল না। বিবেক আর খুশি কার থেকে নিচে নামলো। এটা ওদের প্রথম নিজেদের ঘর, যেটা বিবেক নিজে কিনেছিল। অবশেষে আমরা এটা করে দেখিয়েছি। হ্যাঁ, আজকে আমি খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ বিবেক। এটা তোমার ভরসার জন্যই হওয়া সম্ভব হয়েছে। না, এটা তোমার পরিশ্রম আর আমাদের ভালোবাসার জন্য হয়েছে। ইস, যদি মাও আজকে আমাদের সাথে থাকতো, কত খুশি হতো না সব এসব দেখে। বিবেক, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এবার চলো ঘরের ভেতরে। ব্রোকার বলেছে এখানে অনেক পরিষ্কার করতে হবে। বিবেক নিজের চোখে জল মুছল। দুজনে মিলে কার থেকে কার্টেন বার করলো আর সেটা ঘরের ভেতরে নিয়ে গেল। আস্তে আস্তে ওরা নিজেদের নতুন ঘর সাজাতে লাগলো। বিবেক পরিষ্কার করত, ওদিকে খুশি ঘর সাজাতো। যখন বিবেক দেয়াল রং করত, তখন খুশি তাতে ফ্রেম লাগাতো। তারপর দুজনে একসাথে বসে নিজের হাতের তৈরি একটা শোপিস বানালো আর সেটা বিছানার পাশে রেখে দিল। ওরা ঘরের আলাদা আলাদা কোণায় ঘুরল আর সব কিছু দেখল। কিচেনেও দুজনে একসাথে মিলে খাবার বানালো, হাসতো আর নিজেদের সময় একসাথে আনন্দে কাটাতো। তারপর একদিন বিবেক বসে ব্রেকফাস্ট করছিল আর খুশি ওর পাশে চুপচাপ বসেছিল, ওকে খেতে দেখছিল। খাবারটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে। প্রশ্ন থেকে বাঁচছ? খুশি, তুমি তো জানোই যে আমরা আমাদের বাজেটের বাইরে বেরিয়ে এই ঘরটা কিনেছি, আর এখন এর ইএমআই এর জন্য আমাদের ভালো কামাতে হবে, তবেই রিপে করতে পারবো। কতদিনে ফেরত আসবে? ব্যাস কিছুদিনেরই ব্যাপার, আমি চলে আসবো। এর মাঝেই বিবেক নিজের ব্রেকফাস্ট শেষ করলো আর উঠে খুশিকে জড়িয়ে ধরল। খুশিও ওকে ভালোবেসে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর বিবেক নিজের ব্যাগ নিয়ে বাইরে বেরোলো। ও ব্যাগটা গাড়ির পেছনে সিটে রাখলো, তারপর কারে বসে সেটা চালিয়ে বেরিয়ে গেল। দরজায় দাঁড়িয়ে থাকা খুশি ওকে যেতে দেখল। যেতে যেতে দুজনে একে অপরকে হাত নাড়িয়ে বাই করল। সন্ধে হয়ে গেছিল। খুশি কিচেনে রাতের খাবার বানাচ্ছিল, কিন্তু ও জানতে পারল যে ঘরে খাবার বানানোর কোনো জিনিসই নেই। ওকে একটু চিন্তিত দেখালো আর তারপর দোকানের জন্য বেরিয়ে গেল। অন্ধকার হয়ে গেছিল। ঘরে ফেরত আসার সময় ওর মনে হলো যেন ওর ঘরের রাস্তা খুবই শুনশান, আর ও একটু দ্রুত চলতে লাগলো। যেই ও নিজের ঘরের সামনে পৌঁছালো, ওর হঠাৎ একটা ফিসফিসের আওয়াজ শুনতে পেল। খুশি। ও ঘাবড়ে গিয়ে তৎক্ষণাৎ পেছনে ঘুরল। কে? বিবেক? কিন্তু ও কোনো উত্তর পেল না। ওখানে পুরোপুরি নিস্তব্ধতা ছিল। ও সেটা ইগনোর করলো আর আবার নিজের ঘরের দিকে রওনা দিল। যেই ও সেখান থেকে আগে এগোলো, ওর পেছনে একটা ভয়ঙ্কর আকৃতি দাঁড়িয়েছিল, যেটা খুশি দেখতে পেল না। রাত হয়ে গেছিল। খুশি লিভিং রুমে বসে টিভি দেখছিল। তখনই ওর ফোন বাজলো। এটা বিবেকের কল ছিল। ও ফোন উঠিয়ে কথা বলতে লাগলো। কি করছো তুমি? ব্যাস খাবার খাচ্ছি। এত দেরিতে? সন্ধেবেলায় খাবার বানাতে গেছিলাম, দেখলাম গ্রসারি সব শেষ। এজন্য সুপার মার্কেট যেতে হলো। ওখান থেকে আসতে আসতে দেরি হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আমি কালকে হয়তো চলে আসবো। কি হয়েছে? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমি ফোন রাখছি এখন। ঠিক আছে, নিজের খেয়াল রেখো। হ্যাঁ। খুশি ফোন রেখে দিল। তারপর উঠে সেখান থেকে চলে গেল আর টিভি সেরমই চলতে লাগলো।
বাথরুমে নিজের ও মুখ ধুতে গেল আর তোয়ালে দিয়ে সেটা মুছতে লাগলো। তখনই হঠাৎ টিভি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আওয়াজ বন্ধ হতেই ও সেটা বুঝতে পারল। ও ঘুরে দেখার চেষ্টা করলো যে ওখানে কেউ নেই তো, কিন্তু সামনেও শুধু অন্ধকার গলি দেখতে পেল। যেই ও নিজের আবার চেহারা ঘোরালো, ও আয়নায় নিজের ঠিক পেছনে সেই ভয়ঙ্কর আকৃতিকে দেখতে পেল। ভয় ওকে গ্রাস করল। পরে সন্ধেবেলায় বিবেকের কার ওদের ঘরের পার্কিংয়ে এসে দাঁড়ালো। বিবেক ঘরের ভেতরে এলো আর খুশিকে খুঁজতে লাগলো, কিন্তু ওকে ও কোথাও দেখতে পেল না। খুশি, খুশি, কোথায় আছো তুমি? যেই ও পেছনে ঘুরল, ও চমকে উঠল। খুশি ঠিক ওর পেছনে কেক নিয়ে দাঁড়িয়েছিল। ওর চোখ একটু অন্যরকম দেখাচ্ছিল, কিন্তু বিবেক এই ব্যাপারে খুব একটা মন দিল না। কি করছো তুমি? তুমি তো আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলে। তোমার তো জন্মদিন বেবি, লেটস সেলিব্রেট। আমি তো ভুলেই গেছিলাম। কিন্তু আমার মনে ছিল তোমার বার্থডে। আচ্ছা চলো, লেটস সেলিব্রেট। কিছুক্ষণের মধ্যেই দুজনে লিভিং রুমে বসে বিবেকের জন্মদিন সেলিব্রেট করছিল। এর মাঝেই বিবেকের একটা অপরিচিত নাম্বার থেকে বারবার কল আসছিল, কিন্তু ও সেটা ইগনোর করলো। ও মোমবাতি নিভে কেক কাটলো। যেই ও খুশিকে কেক খাওয়াতে গেল, তখনই লাইট হঠাৎ চলে গেল। খুশি, খুশি, কোথায় আছো তুমি? অন্ধকারে খুশি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। বিবেক এদিক ওদিক ওকে খুঁজতে লাগলো, কিন্তু ওকে কোথাও দেখতে পেল না। ফ্ল্যাশ লাইট চালু করার জন্য ফোন বার করলো, কিন্তু দেখলো যে একই নম্বর থেকে অনেক মিসড কল এসেছে। ও সেই নাম্বারে আবার কল করলো। ফোন ওঠাতেই অন্য দিক থেকে এক মহিলার গলার আওয়াজ পাওয়া গেল। হ্যালো, কে ওখানে? বিবেক, আমি খুশি বলছি। কোথায় তুমি? খুশি, তুমি কোথায় চলে গেছো অন্ধকারে? আমি তো তোমাকেই খুঁজছিলাম। আমি? তুমি আছো কোথায়? আমি এক্ষুনি তোমার সাথেই তো ছিলাম, ঘরে। ও শিট! বিবেক, তুমি এক্ষুনি ঘরের বাইরে বেরো। ওই ঘরে কিছু একটা অদ্ভুত আছে। কি হয়েছে খুশি? তুমি আছো কোথায়? হ্যালো খুশি, হ্যালো, আরে আওয়াজ শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। কলে হঠাৎ আওয়াজ আসা বন্ধ হয়ে গেল। বিবেক ফোন কেটে দিল আর বাড়ির মুখ্য দরজার দিকে চলতে লাগলো। চলতে চলতে কোথা থেকে ও কোনো একটা হালকা আওয়াজ শুনতে পেল। বিবেক বাবা! আওয়াজ শুনতেই বিবেকের পা আটকে গেল। ও ঘুরে দেখতে লাগলো যে আওয়াজ কোথা থেকে আসছে। তারপরও ঘরের ভেতরে গেল আর দেখল যে একটা ঘরের আলো জ্বলছে। একটু অস্বস্তির সাথে ও একটু ঘরের দিকে এগিয়ে গেল। যেই ও ঘরের ভেতরে গেল, ও সব কিছু একটু অদ্ভুত আর অন্যরকম দেখালো, যেন কোনো স্বপ্ন। ঘরের আলো যেন অন্য ঘরের থেকে একটু আলাদা দেখাচ্ছে। ও আস্তে আস্তে ঘরের ভেতরে এগিয়ে গেল আর এক কোণায় জানলার সামনে মুখ করে নিজের মাকে দেখতে পেল, যে একটা ঝোলা চেয়ারে বসেছিল। ও আস্তে আস্তে ওর দিকে এগিয়ে গেল। মা, তুমি এসে গেছো মা? আমি তোমার অনেক অপেক্ষা করেছিলাম। সরি তোমাকে ছাড়ার জন্য মা। বিবেক আস্তে আস্তে ওর হাত ধরে নিল। ওর হাত ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরও ওপরে দেখল আর ওর চেহারা দেখে অবাক হয়ে গেল। ওই আকৃতির অর্ধেক চেহারা ওর মায়ের মতন, আর অর্ধেক চেহারা ওই আকৃতির মতন যাকে প্রথমেও দেখেছিল। তুই আমায় মেরেছিলিস। বিবেক ভয়ের চোটে পেছনে পড়ে গেল। হঠাৎ ঘর অন্ধকারে ডুবে গেল। ওই আকৃতি উঠে ওর দিকে জোরে এগিয়ে গেল। বিবেক ঘাবড়ে গিয়ে নিজের চেহারা ঢেকে নিল আর হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। বিবেক সেখান থেকে তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করল আর খালি গলির দিকে এগিয়ে গেল। ও দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ওটা খোলার চেষ্টা করল, কিন্তু ওটা খুলল না। ও বারবার পুরো শক্তির সাথে চেষ্টা করল, কিন্তু তাও দরজা খুলল না। ও নিজেকে অসহায় মনে করল।
যেন কোনো অজানা শক্তির মাঝখানেও ফেঁসে গেছে। অন্যদিকে খুশি হাতে কোদাল নিয়ে ঘরের পেছনে এলো আর সেই দরজাটা খোলার চেষ্টা করলো। ও তালায় অনেকবার আঘাত করলো আর তালা ভেঙে গেল। ও দরজা খুলল, বেসমেন্টের রাস্তায় ভেতরে এলো আর বিবেককে খুঁজতে লাগলো। ঘরের ভেতরে বিবেক খালি বাথরুমে বসেছিল, হাঁটু ধরে ঝুঁকে গিয়ে নিজের অবস্থায় কাঁদছিল। ওর মুখ ভয়ের চোটে কাঁপছিল। তখনই ওর মনে পড়ল ওর কাছে ফোন আছে। ও ফোন বার করলো আর খুশিকে কল করলো। কিন্তু অবাক হওয়ার ব্যাপার যে ফোনের ঘন্টি ঘরের ভেতরেই বাজতে লাগলো। এটা শুনে ও চমকে উঠল। ও তৎক্ষণাৎ উঠল আর বাথরুম থেকে বাইরে বেরিয়ে এলো। ও আস্তে আস্তে ছোট ছোট পদক্ষেপে আগে এগিয়ে গেল, এই ব্যাপারটা মাথায় রেখে যেন কোনো আওয়াজ না হয়। তুই আমায় মেরেছিস? খুশি, খুশি। ও কোনো উত্তর পেল না। তাও পুরো ঘরে ওকে খুঁজতে খুঁজতে আগে এগিয়ে গেল। ও প্রত্যেকটা জায়গা দেখল, কিন্তু খুশির কোনো চিহ্নই দেখতে পেল না। তখন হঠাৎ ও কিচেনের দিক থেকে একটা আওয়াজ শুনতে পেল। বিবেক, বিবেক, বাঁচাও আমায়, বিবেক! বিবেক তৎক্ষণাৎ কিচেনের দিকে এগিয়ে গেল। যেই ও কিচেনের ভেতরে গেল, ও মাটিতে একটা কোদাল দেখতে পেল। আশেপাশে কেউই ছিল না। ও কোদালটা ওঠালো আর দেখল সেখানে রক্তের দাগ লাগা আছে। তখনই ওর ওপরে একটা রক্তের ফোঁটা এসে পড়ল। ও ওপরে দেখল তো ছাদে ও খুশিকে দেখতে পেল, যার চেহারা খুব ভয়ঙ্কর দেখাচ্ছে, যাতে ও আরো ভয় পেয়ে গেল। তুই এটা ঠিক করিসনি। তুই নিজের স্বার্থের জন্য আমায় মেরে দিয়েছিস। তুই আমার অসহায়তা বুঝিসনি। তুই বাচ্চাদের মাথা থেকে মায়ের ছায়া ছিনিয়ে নিয়েছিস। এবার আমি একে নিয়ে যাচ্ছি। না 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 না, কে তুমি? এত তাড়াতাড়ি ভুলে গেলি? তখনই বিবেকের সেই রাত মনে পড়ল যখন ও গ্রাম থেকে শহরে গেছিল। ও রাস্তার ওপরে নিজের কার চালাচ্ছিল। ওর একটু ঘুম পাচ্ছিল আর ওর চোখ ভারী হয়ে গেছিল। হঠাৎ এক মহিলা সামনে চলে এলো আর বিবেকের গাল তাকে ধাক্কা মারল। স্পিড দ্রুত হওয়ার কারণে ও হাওয়ায় লাফিয়ে মাটিতে পড়ল আর চারপাশে রক্ত ছড়িয়ে পড়ল। বিবেক তৎক্ষণাৎ ব্রেক করল আর কার থেকে নেমে ওকে দেখতে গেল। ওই মহিলা পুরোপুরি আহত ছিল, কিন্তু তখনও বেঁচে ছিল। সাহায্য করো, আমার বাচ্চা। আমি যদি ওর সাহায্য করি তাহলে কালকে ও আমার জন্য প্রবলেম হতে পারে। হে ভগবান, কি করব আমি এখন? বিবেক এদিক ওদিক দেখতে লাগলো যে কোথাও কেউ ওকে দেখতে তো পাচ্ছে না। যখন ওর বিশ্বাস হলো যে আশেপাশে কেউ নেই, তখন ও একটা বড় পাথর ওঠালো আর ওই মহিলার চেহারার ওপরে জোরে মারলো, যাতে ওর ওখানেই মৃত্যু হয়ে গেল। ও নিজের হাত পরিষ্কার করলো আর তারপর কারে বসে ও এগিয়ে গেল। বিবেক নিজের কর্মকাণ্ড মনে করে ও ক্ষমা চাওয়ার চেষ্টা করলো। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমারই ভুল ছিল। প্লিজ আমার ভুলের শাস্তি ওকে দিও না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওর রাগে ভরা নজরে লাগাতার বিবেকের চেহারা দেখতে লাগলো। পরের দিন সকাল হলো, সূর্য বেরোলো আর খুশি সেই কিচেনে জ্ঞানে ফিরল। ওর চেহারা আর হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ও বুঝতে পারল না যে ওর সাথে কি হয়েছে। খুশি লিভিং রুমে এলো আর এটা দেখে ওর চোখ ভয় ছড়িয়ে গেল যে ওর সামনে বিবেকের লাশ পড়েছিল। ওর চেহারা সেই হাতে বানানো শোপিস দিয়েই থিতিয়ে দেওয়া হয়েছে, যেটা ওরা দুজনে মিলে বানিয়েছিল।